জয়িতা বোসের লেখা গল্প হারানো সুর। বাসন মাজতে মাজতে চোখের জল মুছে নিল ইমন। হাতটা খুব ব্যথা করছে। কালশিটে পড়ে গেছে অনেকটা জায়গা জুড়ে। রুটি একটু পুড়ে যাওয়ার শাস্তি। কৌশিকের মেজাজ দিন দিন বেড়েই যাচ্ছে। তার উপর তো শাশুড়ি আছেই, আগুনে ঘি ফেলার জন্য। কোনো কিছু করেই এদের মন পাওয়া যাচ্ছে না। 3 বছর হতে চলল দেখতে দেখতে। আগেতেও তাও মুখের উপর চলতো, আর এখন যখন তখন ইমনের গায়ে হাত তুলতে দুবার ভাবে না কৌশিক। রাত 12টা বাজে। ফোনটা বেজে উঠল। হ্যাপি বার্থডে বৌমণি। নিমেষের মধ্যে মুখে হাসি ফুটল ইমনের। থ্যাংক ইউ পুপু। পুপু মানে পাপিয়া, কৌশিকের একমাত্র বোন, সবার আদুরে আর ইমনের বেস্ট ফ্রেন্ড। এই বাড়িতে আসার পর থেকে ইমন আর পুপুর মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক গড়ে উঠেছিল। একা ঘরে কোনো সময় কাঁদতে দেখলে পুপু জড়িয়ে ধরত, বলতো, কেঁদো না বৌমণি, তোমার সব কষ্ট তুমি আমার সাথে ভাগ করে নেবে, আর আমি আমার সব আনন্দ তোমার সাথে ভাগ করে নেব। সেদিন ইমন বুঝেছিল পুপু ওর জীবনের অক্সিজেন। কৌশিক প্রথম থেকে ইমনের প্রতি খুব একটা আকৃষ্ট ছিল না তেমন। ইমনকে যে দেখতে খারাপ ছিল তা নয়, কিন্তু তবু কৌশিকের মনের ভিতরে জায়গা পায়নি। ফুলশয্যা রাতেই ইমন বুঝে গিয়েছিল শরীর ছাড়া কৌশিকের কাছে ইমনের আর কোনো অস্তিত্ব নেই। কিন্তু তার মধ্যেও কোনো ভালোবাসা থাকে না, থাকে শুধু কৌশিকের বিকৃত কাম, ভোগের লালসা। শরীরে ব্যথা নিয়ে সারা রাত কাঁদত ইমন, কিন্তু তাতে কৌশিকের কিছু যায় আসতো না। কাম চরিতার্থ করার পর ইমনকে ধাক্কা দিয়ে সরিয়ে পাশ ফিরে শুয়ে পড়ত। এতদিনও তার কোনো ব্যতিক্রম হয়নি। ইমন কখনো পুপুকে কিছু বুঝতে দিত না, কিন্তু ইমনের লুকিয়ে কান্না, গায়ের কালশিটে চোখ এড়িয়ে যায়নি পুপুর। তাই না চাইতেও ইমনকে সব বলতে হয়েছিল তাকে। সব শুনে দাদার প্রতি বিতৃষ্ণায় ভরে উঠেছিল পুপুর চোখ। গরিব ঘরের মেয়ে বলে সারাক্ষণ ইমনকে ওর শাশুড়ি কথা শোনাতে ছাড়ে না। বউ ভাতের 2 দিন পরই বাড়ির কাজের লোক ছাড়িয়ে ইমনের উপর সব বোঝা চাপিয়ে দেয় শাশুড়ি। মা বাবা দুজনকেই অনেক ছোটবেলায় হারিয়ে মামা মামির ঘাড়ে এসে পড়েছিল ইমন। সেই মামি ভারমুক্ত হওয়ার জন্য ইমনের বিয়েটা জোর করে দিয়ে দিল কৌশিকের সাথে। ইমনের শাশুড়ি আর মামি অনেক দিনের পরিচিত ছিল। একদিন তো শাশুড়ি বলেই দিল, নেহাত তোমার মামি অতগুলো টাকা দিল তাই, না হলে তোমার মতো আপদকে আমার হিরের টুকরো ছেলের ঘাড়ে চাপাই। খুব টাকার দরকার ছিল তাই। এটা জানতে পেরে পুপু বিশাল অশান্তি করেছিল বাড়িতে, কিন্তু কিছু করার নেই কারোরই। ইমনের কাছে পুপু যেন একটা খোলা জানালা, যার সামনে দাঁড়িয়ে মন খুলে নিঃশ্বাস নিতে পারে সে। সেই পুপু একটা বিশেষ ট্রেনিং নিতে 2 বছরের জন্য চলে গেল ব্যাঙ্গালোরে। ইমনের চারিদিকে যেন একটা অন্ধকার নেমে এলো। কিন্তু কি বলে আটকাবে পুপুকে? বলবে যে তুই যাস না পুপু আমায় ছেড়ে? এটা কি হয় কখনো? কেনই বা আটকাবে পুপুকে? ইমনের জন্য পুপু ওর কেরিয়ারটা নষ্ট করুক এটা কখনোই চায় না ইমন। তাই চোখের জল আটকে অনেক কষ্টে মুখে হাসির প্রলেপ দিয়ে পুপুকে বিদায় জানিয়েছিল ইমন। কিন্তু এমন একটা দিনও যায়নি যেদিন ইমনকে পুপু ফোন করেনি। ব্যাঙ্গালোরে যাওয়ার আগে পুপু ওর মোবাইলটা ইমনকে দিয়ে গিয়েছিল, কিন্তু ইমন পুপুকে ওর কষ্টের কথা কিছু জানাতো না, কিছু বুঝতে দিত না, পাছে পুপুর পড়াশোনায় কোনো বিঘ্ন ঘটে তাই। আজও তাই আগের মতোই পুপুর গলাটা শুনে ইমন যেন প্রাণ ফিরে পেল। আমার মহান দাদা আর মার নিশ্চয়ই মনে নেই যে আজ তোমার জন্মদিন? অবশ্য তোমাকে তো ওরা মানুষই ভাবে না। থাক না পুপু, ওসব কথা ছাড়। তুই কেমন আছিস? বিন্দাস বৌমণি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, যেটা পেলে তুমি সব থেকে খুশি হবে আমি জানি। কালকেই পেয়ে যাবে সেটা। আর একটা দারুণ কথা আছে, কিন্তু এখন বলবো না। আগে সারপ্রাইজ, তারপর কথা। কি সারপ্রাইজ? প্লিজ বল, বল না। বাচ্চার মতো আবদার করতে লাগলো ইমন। না না, এখন না, বললাম না সারপ্রাইজ। তোমার বার্থডে গিফটও বলতে পারো। এখন শুয়ে পড়ো। গুড নাইট। লাভ ইউ বৌমণি। ঝড়ের বেগে কথা বলে ফোন কেটে দিল পুপু।
ইমন বুঝতে পারলো না কি গিফট হতে পারে। অনেক রাত হয়ে গেল। আস্তে করে পা চেপে ঘরে ঢুকলো ইমন, যাতে ঘুমন্ত কৌশিক জেগে না যায়। জেগে গেলেই তো আবার সেই অত্যাচার। আজকে আর একজনের কথা খুব মনে পড়ছে ইমনের। অনেক অনেক চেষ্টা করেও মানুষটাকে মন থেকে সরাতে পারেনি ইমন। সুপ্রিয়দা, ইমনের মামার বাড়ির পাড়ার ছেলে। ইমন আর সুপ্রিয়র ভালোবাসা ছিল ঈশ্বরের মতো পবিত্র। মামি বিয়ে ঠিক করেছে জানতে পেরে ছুটে গিয়েছিল ইমন। আমাকে বিয়ে করবে সুপ্রিয়দা? আমি যে তোমাকে ছেড়ে থাকতে পারবো না। কিন্তু দিন দরিদ্র বেকার সুপ্রিয় দায়িত্ব নিতে ভয় পেয়েছিল। পাগলের মতো শুধু কেঁদেছিল, হাত জোর করে বলেছিল, আমায় ক্ষমা করে দিস ইমন, আমি পারলাম না। হয়তো আরও কিছুটা সময় পেলে সুপ্রিয় এভাবে ওকে ফিরিয়ে দিত না, কিন্তু সময়টাই তো দিতে পারিনি ইমন। আজ এই 3 বছর আর কোনো খবর পাইনি মানুষটার। কেমন আছে, কোথায় আছে, কিভাবে আছে, কে জানে। এসব ভাবতে ভাবতেই একটা সময় ঘুমিয়ে পড়ল ইমন। আজ অনেক দিন পর ইমন খুব খুশি। পুপু সারপ্রাইজের কথা মাথায় ঘুরছিল সারা রাত, কিন্তু সকালে যখন স্বয়ং পুপুকে দোরগোড়ায় দেখল, তখন ইমনের মনে হলো সত্যিই তো এরকম সারপ্রাইজের জন্য সবসময় অপেক্ষা করতে পারে। পুপুই তো ওর জীবনের স্পেশাল গিফট। বাড়িতে আজ একটা উৎসব উৎসব ভাব। পুপু ট্রেনিং শেষ করে চলে এসেছে কলকাতায়। বাড়ির মেয়ে বাড়িতে ফিরে এসেছে, তাই সবাই বেশ খুশি। কৌশিকের মেজাজটাও বেশ ভালো, শাশুড়িও ভালো মুডে আছে। ইমনের মনে হচ্ছিল পুপু হলো বসন্তের মিষ্টি হাওয়া, যা নিমেষের মধ্যে গুমোট পরিবেশকে কাটিয়ে দিতে পারে। দুপুরে খাওয়া হয়ে গেলেই পুপু ইমনকে নিয়ে সোজা নিজের ঘরে গিয়ে দরজা দিয়ে দিল। অনেক কথা আছে বৌমণি, অনেক কথা, ভালো করে বসো। ইমন কোলের মধ্যে কোল বালিশটা চেপে নিয়ে আগ্রহ সহকারে বসল। বলে ফেল, আর দেরি করিস না। পুপু হাত দুটো দুপাশে ছড়িয়ে দিল। আই ফল ইন লাভ বৌমণি। পুপুর বলার কায়দা দেখে ইমন হি হি করে হেসে উঠল। এ তো দারুণ খবর। এবার বল, কে সে? ইমনের কোলে মাথা রেখে পুপু শুয়ে পড়ল। আমরা একসাথে ট্রেনিংয়ে ছিলাম। কলকাতাতেই থাকে, তবে হিন্দু না, বাড়িতে মানবে না। তাতে আমার কিছু যায় আসে না। আমার সব কিছু তোমাকে ঘিরে। তোমার খুব পছন্দ হবে দেখো। আমি কালকে তোমাকে নিয়ে বেরোবো, পরিচয় করিয়ে দেব। আমি আদিলকে বলে দিয়েছি, বিয়ের পর আমি আমার সম্পত্তি আমার সাথে করে নিয়ে যাব। কোল থেকে উঠে ইমনের মুখটা হাতের মধ্যে নিল পুপু। আমার এই একমাত্র সম্পত্তিকে আমি কি ছেড়ে যেতে পারি? ইমনের চোখের জল মুছিয়ে দিল পুপু। আমি খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাব, তারপর বিয়ে করে একেবারে তোমাকে নিয়ে চলে যাব বৌমণি। তোমাকে আর বেশি দিন এই কষ্ট সহ্য করতে হবে না। ইমন জড়িয়ে ধরল পুপুকে, মনে মনে ঠাকুরকে ডাকল, যেন সেই দিন খুব তাড়াতাড়ি চলে আসে। পরদিন ইমনকে নিয়ে পুপু নির্দিষ্ট জায়গায় এলো। আদিলের সাথে পরিচয় করে ইমনের খুব ভালো লাগলো। সুন্দর মার্জিত চেহারা, তেমনি ভালো ব্যবহার। বেশ কথা হচ্ছিল। হঠাৎ কফি শপের বাইরে কাকে যেন দেখতে পেয়ে ইমন ব্যস্ত হয়ে উঠে পড়ল। পুপুদের কিছু বলার আগেই দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। সুপ্রিয়দা, সুপ্রিয়দা, দাঁড়াও। ইমনকে পাগলের মতো ওরকমভাবে ছুটতে দেখে পুপু আর আদিলও ওর পিছনে ছুটল। ইমন ছুটে গিয়ে দাঁড় করালো লোকটাকে। কিন্তু এ তো অন্য কেউ, ইমনের সুপ্রিয়দা তো নয়। ততক্ষণে পুপু আর আদিল ইমনকে ধরে ফেলেছে। কি হয়েছে বৌমণি, তুমি কার পিছনে ছুটছিলে? কেঁদে ফেলল ইমন। কেউ না পুপু, কেউ না, মরিচিকার পিছনে ছুটছিলাম। কৌশিকের ফিরতে রাত হবে, অফিসে পার্টি আছে। ইমনের ঘরে এলো পুপু। বৌমণি, কি লুকোচ্ছ আমার কাছে? আমাদের মধ্যে তো কোনো আড়াল থাকার কথা না। তাহলে কেন আমার বারবার মনে হচ্ছে তোমার জীবন ডায়েরির কিছু পাতা এখনো আমার অজানা? ইমনকে চুপ করে বসে থাকতে দেখে পুপু এগিয়ে এসে ওর পাশে বসল। কি হলো বৌমণি, আমাকে বলবে না? ইমন আর পারল না। পুপুর কাঁধে মাথা গুঁজে কেঁদে উঠল। সুপ্রিয়র কথা সব খুলে বলল। কথাটা শেষ হতেই কৌশিকের চিৎকার কানে এলো। মামার বাড়ি থেকে এসব নষ্টামো করে বেড়ানো হতো? হ্যাঁ, ছি ছি, ঢলানি মেয়ে ছেলে। তার ঢলতিস যখন
তখন রাতও কাটাতিস নিশ্চয়ই। পুপু চিৎকার করে উঠল, দাদা মুখ সামলে কথা বলো। পুপুর মা ততক্ষণে এসে কৌশিকের সাথে যোগদান করেছে। কৌশিক পুপুকে ঘর থেকে বের করে দিল। তুই এসবের বাইরে থাক পুপু, এর নষ্টামি আমি আজকেই ঘুচিয়ে দিচ্ছি। দরজাটা সজোরে দিয়ে দিল কৌশিক। ভিতর থেকে ইমনের চিৎকার ভেসে আসতে লাগলো। পুপু পাগলের মতো দরজায় ধাক্কা মারতে লাগলো। দাদা দরজা খোল, তুই কিন্তু ভুল করছিস দাদা। পুপুর মা পুপুকে বাধা দিতে এলে পুপু চিৎকার করে উঠল, এক্ষুনি দাদাকে দরজা খুলতে বলো, নইলে আমি পাড়ার লোক জড়ো করব, পুলিশকেও ডাকবো। মাকে একই রকম দেখে পুপু রাস্তায় বেরিয়ে আশপাশ থেকে লোক জড়ো করে নিয়ে এলো। পাড়ার লোক দরজা ভেঙে দিল। পুপু দৌড়ে ভিতরে গিয়ে ইমনের অবিন্যস্ত কাপড় ঠিক করে বুকের মধ্যে জড়িয়ে ধরে হাপুসে কেঁদে চলল। ইমনের জ্ঞান হারাতে বেশি সময় লাগলো না। কৌশিক জানোয়ারের মতো এলোপাথারিভাবে মেরেছে ইমনকে। ঠোঁটের কোণ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। পুপু মুছিয়ে দিল। পাড়ার লোকেরই সাহায্যে পুপু ইমনকে নার্সিংহোমে ভর্তি করে দিল। একটু পরে আদিল এলো। পুপুই খবর দিয়েছিল। আদিলকে দেখে ভেঙে পড়ল পুপু, সমানে কাঁদতে লাগলো। আমার বৌমনি বাঁচবে তো আদিল? আদিল সব শুনে স্তম্ভিত হয়ে গেল। কি করে একটা মানুষ এতটা পাশবিক অত্যাচার করতে পারে বুঝে উঠতে পারল না। ডাক্তার এসে জানালো সকালের আগে জ্ঞান আসবে না ইমনের। পুপু আদিলকে নিয়ে সোজা থানায় গেল। কৌশিক আর ওর মার নামে ডায়েরি করলো। পুলিশ ইমনের জ্ঞান আসা পর্যন্ত অপেক্ষা করলো। ইমনের কাছ থেকে সব জেনে আর দেরি না করে কৌশিক আর ওর মাকে হাজতে পুরল। 7 দিন ইমনকে নার্সিংহোমে থাকতে হবে। পুপু ইমনকে সবসময় ভরসা ও সাহস দিতে থাকলো। বৌমনি, আমি সবসময় তোমার পাশে আছি, থাকবো। তুমি একদম কষ্ট পাবে না, কেমন? আদিলও রোজ আসতো, দেখা করত, কিন্তু ইমন কেমন যেন চুপ মেরে গেছে। কথা বলতেই চায় না, শুধু 2 চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ে। আমি বৌমনির কষ্ট আর দেখতে পাচ্ছি না আদিল। কি করতে চাও পাপিয়া? পুপুর হাতটা নিজের হাতে নিল আদিল। তুমি যাই করো না কেন, আমাকে সবসময় তোমার পাশে পাবে। পুপু আদিলের দিকে কিছুক্ষণ তাকালো, তারপর কিছু আলোচনায় ব্যস্ত হয়ে পড়ল। আচ্ছা দাদা, এখানে সুপ্রিয় দাস বলে কেউ থাকে? চায়ের দোকানের লোকটাকে জিজ্ঞেস করলো পুপু। কে সুপ্রিয়? মানে সুপ্রিয় মাস্টারের কথা বলছেন? সোজা একদম চলে যান, তারপর। লোকটার থেকে ঠিকানে নিয়ে পুপু আর আদিল নির্দিষ্ট জায়গায় পৌঁছালো। একতলা পাকা বাঁধানো বাড়ি, সামনে বাগান, খুব সুন্দর। বেল বাজাতেই একজন বিবাহিত মহিলা দরজা খুলে দিল। পুপুর বুকের ভিতর কেঁপে উঠল। সুপ্রিয় কি বিয়ে করেছে? মনে সন্দেহ চেপে প্রশ্ন করল পুপু। সুপ্রিয় বাবু আছেন? মহিলা ওদের ভিতরে ঢুকে বসতে বলল। একটু পরে চোখে সরু ফ্রেমের চশমা, গাম্ভীর্যপূর্ণ সুন্দর চেহারার একটি মানুষ এসে বসলো ওদের সামনে। হাত জোর করে নমস্কার জানালো। বলুন, আমি সুপ্রিয়। পুপু একটুও ভনিতা না করে বলে ফেলল, আপনাকে এক্ষুনি যেতে হবে আমাদের সাথে সুপ্রিয় বাবু। আপনি না গেলে ইমনকে হয়তো আর বাঁচানো যাবে না। ইমন নামটা শুনে ব্যস্ত হয়ে পড়ল সুপ্রিয়। কি বললেন? কি নাম বললেন? ইমন? কি হয়েছে? কি হয়েছে ইমনের? পুপু সব কিছু খুলে বলল। সুপ্রিয় মাথায় হাত দিয়ে বসে পড়ল, কপাল চাপড়াতে লাগলো। ইমনের আজ এই অবস্থার জন্য একমাত্র আমি দায়ী। পুপু উঠে দাঁড়ালো। দেখুন, তখন যা আপনার পক্ষে করা সম্ভব হয়নি, আজও কি সেটা সম্ভবপর হবে না? সুপ্রিয় পুপুর হাতটা জড়িয়ে ধরল। এরকম যদি হয় তাহলে যে আমার থেকে বেশি খুশি সুখী কেউ হবে না। আমার মা, দাদা, বৌদি সবাই জানে ইমন আমার জীবনে কতটা। ওকে ছাড়া কখনো কারোর কথা কোনো সময় আমার মাথায় আসেনি। আর দেরি না করে ওরা বেরিয়ে গেল। ইমন ঘুমিয়ে পড়েছিল। চোখ খুলে দেখলো পুপু ওর মাথার কাছে বসে আছে। কেমন আছো বৌমণি? ইমন ঘাড় নাড়ল। তোমার জন্য একটা জিনিস এনেছি বৌমণি। কি জিনিস? আস্তে করে প্রশ্ন করল ইমন। একরাশ স্বপ্ন, একটা সুন্দর নির্ভেজাল স্বপ্ন। আমার যে স্বপ্ন দেখার অধিকার, সাহস কোনোটাই আর নেই। কে বলেছে নেই? আমি বেঁচে থাকতে আমার বৌমণি স্বপ্ন দেখবে না? তা কখনো হয়? তুমি স্বপ্নও দেখবে
আর স্বপ্নের মতোই নিজের জীবনটা সুন্দর করে সাজিয়ে নেবে। যত্ন করে ইমনের চোখের জল মুছিয়ে দিল পুপু। আর সেই জীবন যদি এই মানুষটার হাত ধরে শুরু হয় তাহলে কেমন হবে বলো তো বৌমণি? পুপুর পিছন থেকে সুপ্রিয়কে আসতে দেখে ইমন যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। কোনো রকমে উঠে বসলো ইমন, বাচ্চাদের মতো ডুকরে কেঁদে উঠল। সুপ্রিয় কাছে টেনে নিল ইমনকে। দুজনের চোখের জলে সব কষ্ট, ব্যথা, বেদনা ধুয়ে সাফ হয়ে গেল। আদিল এসে পুপুর কাঁধে হাত রাখল। তুমি করে দেখালে পাপিয়া, হাসল পুপু। আমাকে যে করতেই হতো আদিল, কারণ বৌমণি সুখী না হলে আমিও যে সুখী হতে পারবো না। ও যে আমার প্রাণ ভোমরা। এখন এদের 4টে হাত এক করে দিতে হবে আদিল। আর তারও আগে বৌমণির ডিভোর্সটা করিয়ে নিতে হবে। ডিভোর্স পেতে খুব একটা দেরি হলো না। বধূ নির্যাতনের অভিযোগে কৌশিক আর তার মায়ের বেশ কিছু বছর জেল হয়ে গেল। রেজিস্ট্রি অফিস থেকে ওরা 4 জন একসাথে বেরোলো। ইমন আর সুপ্রিয়র সাথে ইমন জোর করে পুপু আর আদিলের রেজিস্ট্রিটাও করিয়ে নিল। ইমনের জীবনে তানপুরা ছিঁড়ে যাওয়া তারগুলো সব পুপুই তো জুড়ে দিয়েছে। সেই পুপুর জীবনের সুখের মুহূর্ত কি ইমনের সুখের মুহূর্তের থেকে আলাদা হতে পারে? আজ পুপু না থাকলে ইমন এইভাবে ওর জীবন থেকে হারিয়ে যাওয়া সব সুর কখনোই ফিরে পেত না, কখনোই না। ঠিকই বলে সবাই, ভগবান সবার জীবনেই নিজের একজন প্রতিনিধি পাঠিয়ে দেয়, যে জীবনযুদ্ধে হেরে যাওয়া মানুষটাকে নতুন করে বাঁচতে সাহায্য করে। ঠিক যেমন ইমনের জীবনে পুপু। আমাদের সমাজে ইমনের মতো মেয়ে ঘরে ঘরে আছে। এইটুকুই চাইতে পারি, সেই সব ইমনেরা যেন একটা করে পুপু তাদের জীবনে পায়, যাতে তাদের জীবনের হারানো সুর আবার ফিরে আসে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।